বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন ২০ মাস পেরিয়ে গেছে। প্রায় ২ বছরের কাছাকাছি তিনি ভারতে অবস্থান করছেন। এই দীর্ঘ দেখুন, রাজনীতি জিনিসটা বড়ই মজার। এখানে ভালোবাসা আছে, ঘৃণা আছে, আবার আছে এক বিশেষ প্রজাতির পাখি, সুদিনের কোকিল। এই কোকিলেরা বসন্ত এলে গান গায় আর শীত এলে উধাও। বাংলাদেশের রাজনীতিতে এই কোকিলদের সংখ্যা দিন দিন বাড়ছে। তারেক রহমানের এক ভুলের কারণেই ইরানের ভয়ঙ্কর ফাঁদে পড়ল বাংলাদেশ। আওয়ামী লীগ ফিরলে বিএনপি সরকারকে নিজেদের কবর নিজেদের খুঁড়তে হবে বললেন শেখ হাসিনা। হরমুজ প্রণালীর নীল জলরাশি আজ ৩১ জন বাংলাদেশি নাবিকের জন্য নীল বিষে পরিণত হয়েছে। পারস্য উপসাগরের নীল জলরাশি আজ বাংলাদেশের জন্য রক্তে রঞ্জিত হতে যাচ্ছে। ৩১ জন বাংলাদেশি নাবিক আজ কোনো দস্যুর হাতে নয়, বরং মধ্যপ্রাচ্যের সিংহ শক্তি ইরানের রেভলিউশনারি গার্ডসের হাতে বন্দী। একটা দল ছিল যার ইতিহাস দেশের ইতিহাসের সঙ্গে জড়িয়ে। আজ সেই দল নিষিদ্ধ, নাম নেওয়া যায় না, না নিলেও সবাই বুঝে নেয়। দলের শীর্ষ নেতাদের অনেকেই দেশের বাইরে, কেউ নিরাপদ দূরত্বে, কেউ অপেক্ষার প্রহরে। আর তৃণমূল, তারা এখন রাজনীতির সবচেয়ে কঠিন পরীক্ষায়, অস্তিত্ব টিকিয়ে রাখার পরীক্ষা। জয় বাংলা স্লোগান দেওয়ার অপরাধে হত্যা করা হয়েছে। ছেলে ছাত্রলীগ করার অপরাধে মাকে নামাজরত অবস্থায় হত্যা করা হয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের মা বাবা পরিবারের কেউ মারা গেলে তাদেরকে দেখতে দেওয়া হয়নি, তাদের জানাজাই পর্যন্ত অংশ নিতে দেয়নি অন্তর্বর্তীকালীন সরকার এবং বর্তমানে এসে বিএনপি সরকার। কয়জন মানুষ প্রতিবাদ জানাইছে? কয়জন মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছে বলতে পারবেন? ৫ই আগস্টের আগে গাছের পাতা আওয়ামী লীগ করতো, আর এখন 5ই আগস্টের পরে গাছের পাতা শুদ্ধ আওয়ামী বিরোধী হয়ে গেছে। বঙ্গবন্ধু এবং জিয়া আওয়ামী লীগ এবং বিএনপি নামের দুটি ঘড়ি, দুটি দল গড়ে একটা চাবি দিয়ে ছেড়ে দিছে। এটা জনমভরা চলতে থাকবে, ঠিক আছে? দর্শক, বাংলার সুপ্রিয় দর্শক, আজকের বাংলাদেশের সারাদিনের খবর নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। দর্শক, আজকে কিছু এমন গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ দিতে চলেছি যেটি আপনারা আগে কখনো শুনতে পাননি, আগে কখনো দেখতেও পাননি। দর্শক, আজকের ব্রেকিং নিউজগুলোর কিছুটা অংশবিশেষ আপনারা ইতিমধ্যেও দেখে ফেলছেন, আর বাদবাকি অংশবিশেষও দেখার আমন্ত্রণ রইল আপনাদেরকে। তাহলে চলুন, আমি আর কথা না বাড়িয়ে আগে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসা যাক। তার আগে ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল, আর ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন ২০ মাস পেরিয়ে গেছে। প্রায় ২ বছরের কাছাকাছি তিনি ভারতে অবস্থান করছেন। এই দীর্ঘ সময়ে ভারত এর আগে একটিবারের জন্য শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার ব্যাপারে কোনো ধরনের কোনো মন্তব্য করেনি। শুধুমাত্র অন্তর্বর্তী সরকারের আমলে তারা এই ধরনের চিঠি পেয়েছে, এই একটি বাক্যেই সীমাবদ্ধ ছিল তাদের মন্তব্য। দীর্ঘ ২০ মাস পরে এসে শেখ হাসিনাকে তারা ফেরত দেবে কি দেবে না, এই ব্যাপারে তাদের মত আছে কি নাই, মত থাকলে কি হবে, মত না থাকলে কি হবে, সেই ব্যাপারগুলো নিয়ে অবশেষে ভারত প্রথমবারের মতো আনুষ্ঠানিক মন্তব্য করলো। এই আনুষ্ঠানিক মন্তব্য কি ইঙ্গিত দেয়? শেখ হাসিনাকে ভারত ফেরত দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে, নাকি এবার আনুষ্ঠানিকভাবে তারা সরাসরিই বলে দেবে যে শেখ হাসিনাকে প্রত্যার্পণের যে অনুরোধ, সেই অনুরোধ থেকে বাংলাদেশ যেন বিরত থাকে? পররাষ্ট্র মন্ত্রণালয়ের পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের যে বৈঠক কদিন আগে ৭ থেকে ৯ তারিখ পর্যন্ত হলো ভারতের রাজধানী দিল্লিতে, সেই বৈঠক যে খুব একটা ফলপ্রসূ হয়নি, সেই ব্যাপারেও ইঙ্গিত পাওয়া গেল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের মন্তব্যে। এই প্রথমবারের মতো তারা শেখ হাসিনার প্রত্যার্পণ নিয়ে কথা বলল ওপেন সাংবাদিক সম্মেলনে। চলুন একটু জেনে দেখি শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার ব্যাপারে ভারত কি ভাবছে। এই প্রশ্নটা অনেকদিন থেকেই ছিল, কিন্তু ভারতের কোনো উত্তর আমরা পাচ্ছিলাম না। ভারতের অবস্থানটা আগের মতোই ছিল যে শেখ হাসিনাকে তারা ফেরত দিচ্ছে না, এই কারণে তারা এটা নিয়ে মন্তব্যও করেনি, কোনো কথাও বলেনি। এবার রণধীর জয়সওয়াল সাংবাদিক সম্মেলনে গত রাতে এই খবরটা তৈরি হয়েছে, কথা বলেছেন, প্রথমবারের মতো এটা নিয়ে কথা বলেছেন। প্রথম আলো শিরোনামটা দেখে নিন, সেখানে বলা হচ্ছে শেখ হাসিনাকে প্রত্যার্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত। অর্থাৎ রণধীর জয়সওয়াল বলেছেন যে এটার আইনগত দিক, বিচারগত দিক, এগুলো খতিয়ে দেখছে। আগে একটু জেনে নিই যে তিনি কি বলতে চাইছেন অ্যাকচুয়ালি, তারপরে তার কথার মর্মার্থ বিশ্লেষণ করার একটু চেষ্টা করব আমরা। কি বলছেন তিনি?
জুলাই গণঅভ্যুত্থানে ভারতে যাওয়া শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত। শুক্রবার দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে রণধীর জয়সওয়াল সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন। সাংবাদিক প্রশ্ন করেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী নয়াদিল্লি সফরে এসে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণের অনুরোধ জানানোর কথা উল্লেখ করেছেন। এছাড়া বাংলাদেশের জাতীয় সংসদে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা সংক্রান্ত অধ্যাদেশ আইনে পরিণত করার কথা উল্লেখ করে এই সাংবাদিক এ বিষয়ে ভারতের অবস্থান জানতে চান। খুবই গুরুত্বপূর্ণ দুটো বিষয়ে সাংবাদিক তার কাছে যান। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী মারা গেছেন 1976 সালে, কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান বলছেন ভাসানী নাকি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের হাতে ধানের শীষ তুলে দিয়েছিলেন। এত বড় তথ্য বিভ্রাট কি কেবলই ভুল, নাকি আমাদের বুদ্ধিকে অপমান করা? আবার কখনো তারেক সাহেব বলছেন প্রাথমিক বিশ্ববিদ্যালয়, আবার কখনো তার ডানহাত সালাউদ্দিন আহমেদকে সংসদের সব ভার দিয়ে নিজে শুধু টেবিল চাপড়াচ্ছেন। কিন্তু একজন প্রধানমন্ত্রীর এ কেমন অদ্ভুত আচরণ? প্রিয় দর্শক, আজ আমরা কোনো হালকা আলাপ করব না। আজ আমরা ব্যবচ্ছেদ করব বাংলাদেশের রাজনীতির সেই অন্ধকার দিকটি, যা নিয়ে কেউ কথা বলতে সাহস পায় না। তারেক রহমান কি আসলেই একজন নেতা, নাকি তিনি কারো হাতের পুতুল? যদি তিনি পাপেট হন, তবে তাকে নিয়ন্ত্রণের অদৃশ্য সুতোটা কার হাতে? আজ ফাঁস হবে লন্ডনের ড্রয়িং রুম থেকে ঢাকার রাজপথ পর্যন্ত ছড়িয়ে থাকা এক ভয়ঙ্কর নীল নকশা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের তথ্যগুলো আপনার রক্ত গরম করে দেবে। রাজনীতিতে মিথ্যাচার নতুন কিছু নয়, কিন্তু যখন কেউ পৃথিবী থেকে চলে যাওয়া মানুষকে আবার তুলে এনে মিথ্যা সাক্ষ্য দেওয়ানোর চেষ্টা করে, তখন বুঝতে হবে ডালমে কোচ কালা হে। তারেক রহমান এক জনসভায় দাবি করেছেন মাওলানা ভাসানী ধানের শীষ তুলে দিয়েছেন জিয়াউর রহমানের হাতে। আসুন একটু টাইম ট্রাভেল করি। মাওলানা ভাসানী ইন্তেকাল করেছেন 1976 সালের 17 নভেম্বর, আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি গঠিত হয়েছে 1978 সালের 1 সেপ্টেম্বর। তাহলে যে মানুষটি 2 বছর আগেই পৃথিবী ছেড়ে চলে গেলেন, তিনি কিভাবে রাজনৈতিক দল গঠন এবং প্রতীক হস্তান্তরের অনুষ্ঠানে উপস্থিত থাকলেন? এটা কি ম্যাজিক, নাকি তারেক রহমানকে কেউ ভুল স্ক্রিপ্ট ধরিয়ে দিচ্ছে? সমস্যাটা শুধু এখানেই নয় যে তিনি ভুল বলেছেন, সমস্যাটা হলো তার পাশে থাকা প্রবীণ নেতারা কেউ তাকে সংশোধন করছেন না। কিন্তু কেন? কারণ তারা জানেন তারেক রহমানকে যা লিখে দেয়া হবে তিনি তাই পড়বেন। এরপর মহান জাতীয় সংসদে ঘটল আরেক হাস্যকর কাণ্ড। সংসদে এক সদস্যের প্রশ্নের জবাব দিতে গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান একটি অদ্ভুত কথা উচ্চারণ করেছেন, প্রাথমিক বিশ্ববিদ্যালয়। তিনি বলেছেন প্রাথমিক বিশ্ববিদ্যালয়গুলোতে মোট শিক্ষকের সংখ্যা 3,76,489 জন। এই যে প্রাথমিক বিদ্যালয়কে বিশ্ববিদ্যালয় বলার মতো হাস্যকর কাণ্ড, তাও একাধিকবার, এগুলো প্রমাণ করে যে একজন নেতার যে ন্যূনতম পড়াশোনা বা সাধারণ জ্ঞান থাকা দরকার, তার অভাব এখানে প্রকট। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, যখন একজন নেতার নিজের বুদ্ধির ওপর নিয়ন্ত্রণ থাকে না, তখনই তিনি হয়ে ওঠেন পাপেট। এবার একটু নজর দিন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের পার্টনারশিপের দিকে। সংসদের ভেতরে দেখুন, রাজনীতি জিনিসটা বড়ই মজার। এখানে ভালোবাসা আছে, ঘৃণা আছে, আবার আছে এক বিশেষ প্রজাতির পাখি, সুদিনের কোকিল। এই কোকিলেরা বসন্ত এলে গান গায়, আর শীত এলে উধাও। বাংলাদেশের রাজনীতিতে এই কোকিলদের সংখ্যা দিন দিন বাড়ছে। তারা না আওয়ামী লীগ, না বিএনপি, তারা আসলে সুযোগ সন্ধানী নামের এক অদৃশ্য দলের সদস্য। কিন্তু একটা জিনিস স্থায়ী, সেটা হলো সুযোগ। আর সেই সুযোগকে কেন্দ্র করে জন্ম নেয় এক বিশেষ প্রজাতির মানুষ, যাদের আমরা আদর করে বলি সুদিনের কোকিল। এই কোকিলেরা বড় বিচিত্র। শীতের দিনে তাদের দেখা যায় না, বর্ষার দিনে তারা গান গায় না, কিন্তু বসন্ত এলেই তারা এমন সুরে ডাক দেয় যে মনে হয় দেশটা যেন তাদের গানের সুরের জন্যই অপেক্ষা করছিল। অথচ একটু খেয়াল করলেই দেখা যাবে, যখন দলের উপরে ঝড় নেমেছিল, তখন এই কোকিলদের কেউই ছিল না। তখন ছিল শুধু কিছু মানুষ যারা মামলা খেয়েছে, পালিয়েছে, আবার ফিরে এসেছে, আবার ধরা পড়েছে, তবুও দল ছাড়েনি। বাংলাদেশের রাজনীতির বর্তমান চিত্রটা ঠিক এই রকম এক নাটকের মঞ্চ, যেখানে মূল চরিত্ররা এখন ব্যাকস্টেজে, আর এক্সট্রা চরিত্ররা সামনে এসে নায়ক সেজে বসেছে। একটা দল ছিল যার ইতিহাস দেশের ইতিহাসের সঙ্গে জড়িয়ে। আজ সেই দল নিষিদ্ধ, নাম নেওয়া যায় না, না নিলেও সবাই বুঝে নেয়। দলের শীর্ষ নেতাদের অনেকেই দেশের বাইরে, কেউ নিরাপদ দূরত্বে, কেউ অপেক্ষার প্রহরে। আর তৃণমূল, তারা এখন রাজনীতির সবচেয়ে কঠিন পরীক্ষায়, অস্তিত্ব টিকিয়ে রাখার পরীক্ষা। একজন তৃণমূল কর্মীর জীবনটা এখন অনেকটা সেই ছাত্রের মতো, যে পরীক্ষার হলে ঢুকেছে কিন্তু প্রশ্নপত্র পায়নি। সে বসে আছে, চারিদিকে তাকাচ্ছে, কিন্তু কিছুই লিখতে পারছে না। কারণ রাজনীতি করার সুযোগ নেই, প্রকাশ্যে দাঁড়ানোর সুযোগ নেই, আর সবচেয়ে বড় কথা, ভবিষ্যৎ নিয়ে কোনো নিশ্চয়তাও নেই। নির্বাচনের আগে তাদের মনে হয়েছিল, যাক, হয়তো কিছু একটা বদলাবে। কারণ শোনা গিয়েছিল নতুন সরকার নাকি গণতন্ত্রে বিশ্বাস করে,
কারো রাজনীতি বন্ধ করতে চায় না। এই আশাতেই অনেকেই নীরবে সমর্থন দিয়েছিল, ভেবেছিল আজ না হয় ওদের দিলাম, কাল আমরাও একটু শ্বাস নিতে পারবো। কিন্তু রাজনীতি বড় নিষ্ঠুর খেলা। এখানে প্রতিশ্রুতি থাকে, বাস্তবতা থাকে না। নির্বাচন শেষ, সরকার গঠন হলো, আর সেই সঙ্গে বাস্তবতাও পরিষ্কার হয়ে গেল। যে নিষেধাজ্ঞা ছিল তা শুধু থাকলোই না, বরং আরো শক্ত হলো। এখন তৃণমূল কর্মীরা বুঝতে পারছে তারা আসলে একটা মরিচিকার পেছনে দৌড়াচ্ছিল। সামনে পানি ভেবে যা দেখেছিল সেটা আসলে ছিল শুধু আলো ছায়ার খেলা। এই পরিস্থিতিতে কিছু জায়গায় কার্যালয় খোলার চেষ্টা হয়েছিল। দৃশ্যটা এমন, তালা খোলা হলো, ভেতরে ঢুকে দুটো স্লোগান দেওয়া হলো, তারপর আবার বের হয়ে তালা লাগিয়ে দেওয়া হলো, যেন রাজনীতি না, কোনো নাটকের রিহার্সেল চলছে। কিন্তু মজার ব্যাপার হলো এই সামান্য উপস্থিতিও সহ্য হলো না। আবার হামলা, আবার ভাঙচুর, আবার নীরবতা। এখন সেই কার্যালয়গুলো দাঁড়িয়ে আছে ভাঙা দেয়াল, বন্ধ দরজা আর অতীতের স্মৃতি নিয়ে। এদিকে তৃণমূলের মধ্যে আরেকটা আলোচনা জোরালো হচ্ছে, নেতারা কোথায়? যারা একসময় সামনে থেকে নেতৃত্ব দিতেন তারা এখন দূরে, কেউ কারাগারে, কেউ বিদেশে। তৃণমূল বলছে আপনারা যদি সামনে না আসেন আমরা কতদিন একা লড়ব? এই প্রশ্নের উত্তর অবশ্য সহজ না, কারণ সামনে আসা মানে শুধু নেতৃত্ব দেওয়া না, সামনে আসা মানে ঝুঁকি নেওয়া, আর ঝুঁকি নেওয়ার সাহস সবার থাকে না। এবার আসে অন্যদিকে। একটা দল ছিল যারা দীর্ঘ 17 বছর ক্ষমতার বাইরে ছিল। সেই সময়ে অনেকেই দলকে আঁকড়ে ধরে রেখেছিল। মামলা, হামলা, হয়রানি সবকিছুর মধ্যেও তারা ছিল। তারা জানতো না কবে সুদিন আসবে, তবুও তারা অপেক্ষা করেছে, জেল খেটেছে। কিন্তু এখন যখন সুদিনের সম্ভাবনা দেখা যাচ্ছে, তখন হঠাৎ করে নতুন কিছু মুখ দেখা যাচ্ছে। তারা বলছে আমরাও আছি। এই আমরাও শব্দটা আসলে সবচেয়ে ভয়ঙ্কর, কারণ যারা দুঃসময়ে ছিল তারা কখনো বলে না আমরাও আছি, তারা শুধু থাকে। এই জায়গাতেই এসে উপস্থিত হন কনক চাপা, একজন জনপ্রিয় শিল্পী যার গান মানুষ ভালোবাসে, যার কণ্ঠে আবেগ আছে, সুর আছে। কিন্তু রাজনীতি, সেটাও কি একই জিনিস? যখন তিনি সংরক্ষিত আসনের মনোনয়ন নিতে গেলেন, তখন যে প্রতিবাদ হলো সেটা আসলে কোনো ব্যক্তির বিরুদ্ধে না, এটা একটা প্রবণতার বিরুদ্ধে। তৃণমূলের নেত্রীরা যারা বছরের পর বছর মাঠে থেকেছেন, তারা প্রশ্ন তুলেছেন, যখন আমাদের দরকার ছিল তখন আপনি কোথায় ছিলেন, এখন কেন? এই প্রশ্নগুলো খুব সাধারণ, কিন্তু উত্তর বড় কঠিন। রাজনীতি কি শুধু জনপ্রিয়তার খেলা, নাকি প্রয়োজনের খেলা, নাকি একটা ত্যাগ, সময় আর সংগ্রামের হিসাব? যদি জনপ্রিয়তাই সব হতো, তাহলে দেশের সবচেয়ে বড় গায়ক অভিনেতারাই হতো সবচেয়ে বড় নেতা। কিন্তু বাস্তবতা তা বলে না। রাজনীতি একটা কঠিন পেশা। এখানে শুধু কথা বললেই হয় না, এখানে দাঁড়াতে হয়, সহ্য করতে হয়, কখনো হারতে হয়, আবার উঠে দাঁড়াতে হয়। তাই যখন কেউ হঠাৎ করে এসে বলে আমাকে একটা আসন দিন, তখন তৃণমূলের মানুষ, যারা দলের আসল প্রাণ, তারা একটু কষ্ট তো পায়। কারণ তারা জানে এই আসনের পেছনে কত রাতের ঘুম হারাম হয়েছে, কত মামলা হয়েছে, কত পরিবার ভেঙেছে। এই যে ক্ষোভ, এটা কিন্তু একদিনে তৈরি হয়নি, এটা বছরের পর বছর জমে থাকা অভিমান। একদিকে নিষিদ্ধ দল, যার তৃণমূল এখনো দিশেহারা, অন্যদিকে ক্ষমতায় থাকা একটা দল যার ভেতরে ঢুকে পড়ছে নতুন নতুন কোকিল। দুই দিকেই একই গল্প, তৃণমূল অবহেলিত, শীর্ষ নেতৃত্ব দূরে, আর মাঝখানে দাঁড়িয়ে আছে সুযোগ। রাজনীতির এই নাটকে দর্শক কিন্তু আমরা সবাই। আমরা